আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পবিত্র হজ আজ মহান আল্লাহর সন্তুষ্টির আশায় ফজরের নামাজ পড়ে মিনা থেকে আরাফাতের ময়দানের পথে হাজিরা। সবার জন্য ক্রিকেট, বিসিবির নতুন সভাপতির লক্ষ্য তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা। এবং বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মসূচি, পরিবেশ বান্ধব উন্নয়নে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আজ পবিত্র হজ। বাংলাদেশ সহ সারা বিশ্বের 23 লাখ মুসল্লি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরে ফজরের নামাজ পড়ে রওনা হয়েছেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। সেখানে সারাদিন খুতবা শুনে আসরের নামাজের আগে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করবেন হাজিরা। চকর মালিথার রিপোর্ট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এভাবেই জানান দিচ্ছেন নিজের উপস্থিতি। এই পৃথিবীর সব চাহিদা আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা এখন আরাফাতের ময়দানে। আরাফাতের এই পবিত্র ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্বাস ধারণ করেই প্রতি বছর আরাফাতে হাজির হন লাখো মুসল্লি। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদের নামিরা থেকে হাজিদের উদ্দেশ্যে জোহরের আগে খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াখলি। আরবি ভাষায় দেওয়া হবে হজের খুতবা, তবে বাংলা ভাষায় হজের খুতবা শোনা যাবে। বাংলা ছাড়াও আরও 13টি ভাষায় হজের খুতবা শোনা যাবে। বিকেলে দিক নির্দেশনামূলক খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে। এরপর জোহর ও আসরের মাঝামাঝি সময়ে আরাফাত ময়দানেই একসঙ্গে সব হাজি আদায় করবেন নামাজ। সূর্যাস্তের আগ পর্যন্ত পবিত্র এই ময়দানেই চলবে হাজিদের ইবাদত বন্দেগী। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য মুজদালিফার দিকে। এবছর 87,000 বাংলাদেশি পবিত্র হজ পালন করছেন। আরাফাত সহ হজ সংশ্লিষ্ট সব এলাকা হাজার হাজার সিসিটিভি সহ রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তার নজরদারিতে। চকর মালিথা, চ্যানেল আই। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন জাকিয়া আক্তার, যাচ্ছি তার কাছে। জাকিয়া, কমলাপুর রেল স্টেশনের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে তিস্তা ঈদ স্পেশাল নামে একটি ট্রেন ছেড়ে যাবে জামালপুরের উদ্দেশ্যে। সেটি ছেড়ে যাবে সকাল 9:30টার দিকে। এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে যাত্রীদের এক ধরনের উপচে পড়া ভিড় রয়েছে, কারণ যারা বেসরকারিভাবে আসলে চাকুরি করেন বা বেসরকারিভাবে কাজ করেন তারা আজকের দিনে ছুটি পেয়েছেন। তারা আজকে ঘরমুখো হচ্ছেন, মানে ছেড়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। এবং আমরা যেটি দেখেছি সকাল থেকে এই পর্যন্ত প্রায় 4 থেকে 5টি ট্রেন বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, তবে এখন পর্যন্ত কোনো ধরনের ট্রেনে বিপর্যয় ঘটেনি, শিডিউল বিপর্যয় ঘটেনি। প্রতিটি ট্রেন 10 থেকে 15 মিনিটের মধ্যে ছেড়ে গেছে এবং বিশেষ বাড়তি চাপ সামলাতে রেলওয়ে কর্তৃপক্ষ স্পেশাল ট্রেন চালু করেছে যাতে যাত্রীদের কোনো ধরনের অসুবিধা না হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকিয়া, ধন্যবাদ। সবার জন্য ক্রিকেট, এই লক্ষ্য নিয়েই এগুতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 16তম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলা ছাড়ার পর তামিম মুশফিক মাহমুদুল্লাহ ও মাশরাফিদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা আছে নতুন বোর্ড সভাপতির। দায়িত্ব নিয়ে চ্যানেল আইকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তানভীর আমাদের রিপোর্ট।
মাঠের মানুষ আমিনুল ইসলাম বুলবুল খেলা ছাড়ার পর করিয়েছেন কোচিং। এসিসি ও আইসিসিতে তার দায়িত্ব ছিল অনেকটা মাঠের ক্রিকেট নিয়েই। এবার নতুন দায়িত্ব শুরু করলেন প্রশাসক হিসেবে। এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও নতুন বিসিবি সভাপতি। সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। সাকিব তো এখনও রিটায়ার করেনি এবং টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করতে চেয়েছে, তো পরিকল্পনার মধ্যে আছে। এটা ডিপেন্ডিং অন আমাদের সিলেকশন কমিটি আছে, সিলেক্টর যদি ভাবে যে হি ইজ অ্যাভেলেবেল, আমরা চেষ্টা করব সেই ব্যাপারটাতে। নিজের দায়িত্বকালে দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে চান আমিনুল ইসলাম। সবার জন্য ক্রিকেট, এইটা আমার স্লোগান, আমাদের স্লোগান। সবাই ক্রিকেট খেলবে, সবাই ক্রিকেট জানবে এবং ক্রিকেটের যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো দিয়ে যে আমরা শুধু ক্রিকেটার না, বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আইসিসির মিটিং শেষে অস্ট্রেলিয়া থেকে 18 জুন বিসিবি সভাপতির দেশে ফেরার কথা রয়েছে। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠনগুলো। আয়োজনে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনে পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। পরিবেশ দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তারা। আলিম আল রাজের রিপোর্ট। দিন দিন প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় হুমকিতে পুরো বিশ্ব। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। বিশ্ব পরিবেশ দিবসের এমন প্রতিপাদ্য বলে দিচ্ছে ঠিক কতটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সভ্যতা। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ অংশীজনরা। পাদুকা কারখানার শ্রমিক, মালিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্প অংশীদার, সবুজের অভিযান ফাউন্ডেশনের অংশগ্রহণে কিশোরগঞ্জের ভৈরবে শোভাযাত্রা হয়েছে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রাণ প্রকৃতি রক্ষার অপরিহার্যতা তুলে ধরে গাজীপুরে শোভাযাত্রা হয়েছে। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির বার্তা উঠে আসে কর্মসূচিতে। পরিবেশ দূষণ রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে বেলসের উদ্যোগে সাভারে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব জীবন আচারের গুরুত্বারোপ করেন বক্তারা। আয়োজনের অংশ হিসেবে পরিবেশ সচেতনতামূলক নানা বার্তায় রাজধানীতে শোভাযাত্রা হয়েছে। র্যালিটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, সলিডাস সুইস, ওশি ফাউন্ডেশন সহ প্রকল্পের অংশীজনরা এতে অংশ নেয়। প্লাস্টিক পলিউশন আমাদের সব কিছুকেই পরিবেশে নষ্ট করছে। আমাদের বায়ু, পানি, মাটি সব জায়গাতেই এটা এত বাজেভাবে এটা মিশ্রিত হচ্ছে এবং মানব স্বাস্থ্যের মধ্যে সরাসরি এটা কিন্তু আসলে সম্পৃক্ত হচ্ছে। খাবারের পাত্র বলেন বা বাজারের পাত্র বলেন, যেটাই বলেন, সবখানে আমরা এই প্লাস্টিক ব্যবহার করতেছি। পানির পাত্র, এই প্লাস্টিক সব জায়গাতেই ছড়িয়ে গেছে এবং এই প্লাস্টিকের দূষণের বিরুদ্ধে আসলে আমাদের এখন লড়াই করতেই হবে। এই প্লাস্টিক আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে এটা বন্ধ করার জন্য আমাদের এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া আসলে জরুরি। যে এই যে জলাবদ্ধতা, ওয়াটার লগিং কিন্তু প্লাস্টিকের ফলে হচ্ছে। প্লাস্টিক যখন পুরানো হয় তখন তার থেকে যে বায়ু দূষণ হয় সেটা কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকর। গভীর উদ্বেগের বিষয় যেটা হচ্ছে যে আমরা অনেকে আছি প্লাস্টিকে খাবার সংরক্ষণ করি, ফ্রিজের ভিতরে প্লাস্টিকের ভিতরে খাবার রাখি, এটা কিন্তু আমাদের খাবারকে কন্টামিনেশন করে। তা আমাদের সবারই আসলে বিষয়ে সচেতন হওয়া উচিত। আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এই পরিবর্তিত ক্লাইমেটের সাথে এবং আমাদেরকে প্লাস্টিক সম্পর্কে চিন্তা করতে হবে সামনে। আমাদেরকে প্লাস্টিক রিফিউজ করতে হবে, আমাদেরকে প্লাস্টিক ইউজ রিডিউস করতে হবে, আমাদেরকে রিইউজ করতে হবে, আমাদেরকে রিথিঙ্ক করতে হবে প্লাস্টিকের ব্যাপারে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সচেতনতার পাশাপাশি সমন্বিত পদক্ষেপের বাধ্যবাধকতা তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। দূষণে আমরা কিন্তু একেবারেই জর্জরিত। প্লাস্টিক দূষণ তো আছেই, পাশাপাশি মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং চামড়া শিল্পে যে দূষণ, সেটাও কিন্তু মারাত্মক দূষণ
এবং সেই দূষণকেও কিন্তু আমাদের কমাতে হবে। প্লাস্টিকের দ্রব্যে নানা ধরনের যে আমাদের খাবারের যে সংরক্ষণ করি আমরা, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের সচেতনভাবে আস্তে আস্তে পরিহার করতে হবে এবং সেটা করতে হলে কিন্তু একটা সম্মিলিত উদ্যোগের দরকার এবং সবার মধ্যে সচেতনতা দরকার। আসলে কাজটিকে যদি কমাতে চাই আমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে। আইনের প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু এই শুধু সচেতনতা দিয়ে কাজ হবে না। সুতরাং দুটো জিনিসই পাশাপাশি চলতে হবে, সচেতনতা এবং আইনের প্রয়োগ এবং আমাদের রেসপন্সিবিলিটি। শুধু পরিবেশই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেয় পরিবেশবাদী এসব সংগঠন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নগরে কংক্রিটের ভিড়ে যখন সবুজ হারিয়ে যেতে বসেছে, তখন ঢাকার অনেক এলাকাতে ছাদে ছাদে গড়ে উঠছে ফল ফসলে ঘেরা ছাদ কৃষি। বারিধারা ডিওএইচএস আবাসন এলাকাটিতে নাগরিকদের কৃষির আয়োজনগুলো নিজেদের পরিবারের উপভোগের পাশাপাশি গোটা আবাসন এলাকাটির পরিবেশও বদলে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বারিধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছতলা এই ভবনটি অন্য সব বাড়ি থেকে একেবারেই আলাদা। বাড়িটির সামনে উপরে সবখানে ঝোপঝাড়ে আবৃত। এমন ফসলি বাড়িতে বসবাস করাই ছিল তার আজন্ম শখ। ফলে দীর্ঘদিন নগরে বসতি হয়েও গাছপালা, মাটি আর পানির ছায়ায় নিজেকে বেঁধেছেন। আমি আমার বাগানটা কিরম চেয়েছি, অরণ্য, যেখানে সব ধরনের গাছ থাকবে এলোমেলো ভাবে, সাজানো না, জঙ্গল জঙ্গল ভালো লাগে আর কি। যার জন্য আমি ওইভাবে সাজিয়ে কিন্তু করিনি, আমি যখন যেটা আমার এইটাই ভালো লাগে। 2600 বর্গফুটের 3 স্তরের এই ছাদে রঙিন ফল, ফুল আর রকমারি সবজিতে ভরপুর। এখান থেকে মিটছে পরিবারের পুষ্টি চাহিদার প্রায় 80%। শাক তো কিনি না, সবজিও এই ইসে আমি খুব একটা কিনি নাই, মনে হয় 20% কিনেছি আর 80% আমি এখান থেকে পেয়েছি। আমার ফুলকপি, পাতাকপি, তারপর ব্রকলি সব কিন্তু হয়েছিল, আমি করি, এবারও হয়েছে। টমেটো কিনিই নেই। আচ্ছা, তার মতে এলাকাটির অনেকেই এখন যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে, ফলে আবাসন এলাকাটি দিনে দিনে সবুজে ভরে উঠছে। অনেক পাখি আসে সকালবেলা, বিকালবেলা একটা ওদের ডাক, যে কিচিরমিচির ডাক আসে ঝাঁকে ঝাঁকে। দেখেন প্রত্যেকটা বাড়িতেই হ্যাঁ কৃষির একটা আয়োজন আছে, প্রতিটা সবার মোটামুটি সবাই এখানে বাগান আছে। কতটুকু প্রেম আর যত্ন থাকলে শহরে বসেও ছাদের উপরে এরকম একটা আয়োজন করা যায়, সেটা প্রমাণ মেলে এই ছাদ কৃষিটি দেখে। এই নগর কৃষক চেয়েছিলেন একটি অরণ্য গড়তে, চাননি গোছানো কিছু হোক, কিন্তু এ থেকেই অরণ্য হয়েছে। আর সে প্রতিদিনকার শাক সবজি ফলমূলের চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু। এটি আপনার জন্য হতে পারে অনুকরণীয়। ঢাকার বারিধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ঘরমুখো মানুষের ঈদের যাত্রা নিয়ে খবর জানতে রাজধানী টেকনিক্যাল মোড়ের বাস টার্মিনালে যাচ্ছি লায়লা নওশিনের কাছে। নওশিন, বাস টার্মিনালের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। আলাভি ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু আজকে সরকারি ছুটি শুরু, ঈদের ছুটি শুরু, এবং আজকে ভোর থেকেই রাজধানীর যে বাস টার্মিনালগুলো আছে সেগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এবং এই মুহূর্তে আমি আছি টেকনিক্যাল মোড়ের যে গাবতলী বাস টার্মিনালের যে সামনের যে মিরপুর রোডের যে টার্মিনাল, সেই এই টার্মিনালে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি অসংখ্য উত্তরবঙ্গগামী পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, বগুড়া এই রুটের অসংখ্য যাত্রী কিন্তু সকাল থেকে ভিড় করেছে। এবং আমরা এর আগের লাইভে আমরা দেখিয়েছিলাম যে মিরপুর রোডের গাবতলী ধন্যবাদ নওশিন। এবার রয়েছে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হাট প্রাঙ্গণ। আজ থেকে হাট পুরোপুরি জমে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। শাকির আদনানের রিপোর্ট।
খিলক্ষেতের ৩০০ ফিট কোরবানির পশুর হাটে সকাল থেকেই আসতে থাকেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। পছন্দের পশু কিনে খুশি মনে বাড়ি ফিরছেন অনেকেই। 1,42,000 চাইছিল 1,75, চেয়েছিল 1,60,000। কতদিন নিলেন? 1,28,000। 20টা গরু আনছি, 3টা বিক্রি করছি, কিন্তু দাম দর একটু মনে করেন যে সীমিত কম। এই গরুটার দাম চাচ্ছি 2,10,000 টাকা। গতকাল 2,20,000, 30,000, 40,000 টাকার মতো চাইছি। আজকে কমাই দিছি, গরুর কাস্টমার কম, 20,000, 30,000 প্রতি গরুতে কমাই দিছি রে। গরু এখানে বেচা কিনে কেন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। দাম চাই 35, আমি 25 বলছি, দিতেছে না তো। দাম চাইছে 18,000, গতকাল দাম চাইছে মনে করেন 20,000। পাশের 100 ফিট পশুর হাটেও ক্রেতাদের ভিড়। এই হাটে টাইগার নামে বড় আকারের একটি খাসি উঠেছে, যার দাম চাওয়া হচ্ছে 1,80,000 টাকা। অনেক পার্টি আসছে, সর্বোচ্চ 1,20,000 বলছে, কেউ 1,10, 90 এরকম দামও বলছে। ক্রেতা বিক্রেতাদের সুবিধায় হাটে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের আরও গরু আসতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কাস্টমাররা আসতেছে। ট্রাক ঢোকার সময় এই যে একটু ডেবে যায়, যেহেতু বালি এখানে খোয়া দেওয়া, পালি দেওয়া, মানে সার্বিকভাবে আমরা সর্বাত্মকভাবে এই কাজগুলো করে চলেছি। ক্রেতা সমাগম ভালো, আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে। আশা করতেছি এবার ভালোই বিক্রি হবে। তেজগাঁও সংলগ্ন যে গরুর হাটটি, একটার পর একটা গরু বিক্রি হচ্ছে, ক্রেতারাও গরু কিনে ভালো হাসি মুখে বাড়ি ফিরছেন এবং বিক্রেতারাও গরু বিক্রি করে তারা আনন্দের সাথে আছেন। হাটগুলোর নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। রংপুরে কোরবানির পশুর প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ খামারি ও ব্যবসায়ীরা, কিন্তু পশুর দাম ও হাটের পরিবেশ নিয়ে ক্রেতারা সন্তুষ্ট। অজ্ঞান পার্টি, মলম পার্টি সহ প্রতারক চক্র থেকে ক্রেতা ও বিক্রেতাদের রক্ষায় হাটগুলোতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার প্রকৃতি সংবাদ। তীব্র পানির সংকট দেখা দিয়েছে ঝালকাঠি পৌরসভায়। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। 2 বছর ধরে এমন ভোগান্তিতে পৌরসভার 20,000-এর বেশি মানুষ। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই দীর্ঘায়িত হচ্ছে পানি সংকট। তবে পাম্প নষ্ট হওয়ার পাশাপাশি লবণাক্ততা বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলছে কর্তৃপক্ষ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পবিত্র হজ আজ। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় ফজরের নামাজ পড়ে মিনা থেকে আরাফাতের ময়দানের পথে হাজিরা। সবার জন্য ক্রিকেট, বিসিবির নতুন সভাপতির লক্ষ্য তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফির অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা। এবং বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মসূচি, পরিবেশ বান্ধব উন্নয়নে গুরুত্ব আরোপ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।